বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, জানি না আজকে কোনো চাকরি পাবো কিনা। না পেলে হয়তো না খেয়ে থাকতে হবে। কি যে চিন্তা! জীবন যে কতটা কঠিন তা দরিদ্র না হলে বোঝা যায় না। ফাঁকা পকেট যে কতটা অভিশপ্ত তা একমাত্র গরিবরাই বোঝে। একটু পর একটা বাস আসলো, বাসে উঠছি। আমি যাচ্ছি চাকরি খুঁজতে। পরিচয়টা দিয়ে দিই, আমি আরফান পিয়াল। লেখাপড়া আর টুকটাক কাজ কাম করি। আমি একা থাকি। আমি বাস থেকে নেমে চলে আসলাম একটা বড় অফিসের সামনে। জানি না আজকে কপালে কি আছে। দুইটা টিউশনি করে তো আর জীবন পার করা যাবে না। আমি অফিসের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কয়েকটা লোক বের হয়ে যাচ্ছে হতাশ হয়ে। আমি গিয়ে জিজ্ঞেস করলে বলে কোনো চাকরি নেই, সব বুকিং হয়ে গেছে। হতাশ হয়ে বাসায় চলে আসছি। রাস্তা দিয়ে হাঁটছি, চিন্তায় মাটির দিকে তাকিয়ে হাঁটছি। এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাই। ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখে গায়ে পড়তে ইচ্ছে করে? তোর বাসায় কেউ নাই? তাদের গায়ে গিয়ে পড় যা। আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ক্ষমা করে দিন। জানোয়ার কোথাকার! তোদের মতো ছেলেদের চেনা আছে, তোরা মেয়েদের সম্মান দিতে জানিস না শুধু। বলছি ভুল করে হয়ে গেছে, তো বারবার রিপিট করে ঝগড়া করছেন কেন? আর আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। যেখানে আমার চাকরি পাচ্ছি না আর সেখানে এমনভাবে ঝামেলা করছে, মেজাজ আর ঠিক রাখতে পারলাম না, তাই থাপ্পড় দিয়ে দিলাম। তোকে আমি পরবর্তী সময়ে দেখতে পাই, তখন তোর ব্যবস্থা নিব। মেয়েটাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। বাসায় যাব এমন সময় দেখি একটা লোক রাস্তা পার হচ্ছে, কিন্তু একটা বাস ধেয়ে আসছে। আমি দৌড়ে গিয়ে লোকটাকে নিয়ে রাস্তা অন্য পাশে পড়ে যাই। স্যার, রাস্তায় চলার সময় দেখে চলতে হয়। একটা চিন্তার ভিতরে ছিলাম, তাই অন্যমনস্ক হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সাবধানে চলাচল করবেন। তোমার নাম কি বাবা? জি, আরফান। তুমি কি করো? আমি বেকার, একটা চাকরি খুঁজতেছি। তুমি কি গাড়ি চালাতে পারো? খুব পারি। ড্রাইভারি করবে? ভালো মাইনে পাবে। আমার বাসায় থাকতে পারবে? জি, আমি করব। আমার এখন একটা চাকরি খুব দরকার। কালকে সকালে এই ঠিকানায় চলে এসো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। মেঘনা চাইতে বৃষ্টি। একটা চাকরির দরকার ছিল, পেয়ে গেলাম। বাসায় এসে আমি যা ছিল খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে চলে গেলাম লোকটার দেওয়ার ঠিকানাতে। বাবা, কি বড় বাড়ি! আশেপাশে খুব সুন্দর করে সাজানো। আমি দারোয়ানকে জিজ্ঞাসা করলাম জানার জন্য লিয়াকত সাহেব বাসায় আছে কিনা। একটু পর লিয়াকত সাহেব আসলো, এসে তার বাসায় নিয়ে গেল। তোমার কাজ হলো আমার মেয়েকে প্রতিদিন কলেজে নিয়ে যাওয়া আর নিয়ে আসা, বিকেলে ঘুরে বেড়ানো। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি চাবি নিয়ে বসো, আমি আমার মেয়েকে ডাকছি। ঐশী, এ ঐশীমা, আয় কলেজে। আমি গাড়িতে বসে আছি, একটুবার স্যারের মেয়ে চলে আসলো। মেয়েটার নাম ঐশী। আমি মেয়েটাকে দেখেই, তার বাচ্চা তুই? আপনি এখানে? আব্বু, আব্বু! কি হয়েছে, ডাকছিস কেন? এই ছেলেটাকে। ও আরফান, আজ থেকে তোকে ড্রাইভ করে সব জায়গায় নিয়ে যাবে। এমন একটা ছোট লোকের বাচ্চা যে আমাকে নিয়ে যাবে? আব্বু, অন্য লোক দেখো। না মা, আরফান আমার প্রাণ বাঁচিয়েছে, আরফানই থাকবে। আমি তাকিয়ে দেখি ঐশী খুব রেগে গিয়েছে। এই ছোট লোক, চল, কলেজে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম। জানি না এই মেয়েটা যা ব্যবহার, তা কতক্ষণ থাকবে এ চাকরি। এই গাড়ি আরো তাড়াতাড়ি চালা, দেরি হয়ে যাচ্ছে। ম্যাম, জোরেই তো যাচ্ছি। আর কত জোরে যাব? ছোট লোকের বাচ্চা, আমার মুখের উপর কথা বলিস? ভুল হয়ে গেছে। তোদের ছোট লোকদের তো শুধু ভুলই হয়। কলেজে এসে গেছি। এই ছোট লোক, এখানেই থামবি, কলেজ শেষ হলেই যেন পাই। আচ্ছা ম্যাম। যতই অপমান করুক, আমার চাকরিটা রাখতেই হবে। কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি ভাবছি কলেজ ছুটি হবে অনেক পর, তাই একটা চায়ের দোকানে গিয়ে বসেছি। 10 মিনিট পর গিয়ে দেখি ঐশী গাড়ির পাশে দাঁড়িয়ে আগুন হয়ে আছে। পাশে যেতেই, ছোট লোকের বাচ্চা, তোকে বলছি যে গাড়ির পাশে থাকবি, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমার 5 মিনিট লস হয়ে গেছে। আপনার কলেজ তো ছুটি হয় 2টায়, তাই আমি ভাবছিলাম এক জায়গাতে না থেকে পাবলিক প্লেসে গিয়ে বসি, তাই। আমি তোকে বলেছিলাম গাড়ির পাশে থাকবি? ভুল হয়ে গেছে ম্যাম। তোদের সব সময় ভুলই হয়। চল বাসায় যাব, কালকে 7টার সময় আসবি। ওকে ম্যাম। আমি ঐশীকে
বাসায় দিয়ে বাসায় আসবো এমন সময় ঐশীর আব্বু। আরফান আমার মেয়েটা একটু বেশি আদর দিয়ে ফেলেছি, তাই এই পথে চলে গেছে। তুমি কিছু মনে করো না, মা মরা মেয়ে তো। স্যার, ম্যামের আম্মু। আসলে ও যখন খুব ছোট তখন ওর আম্মু মারা যায়। ও যেন কোনো কষ্ট না পায়, তাই আমি ওর সব আবদার পূরণ করে এভাবে খারাপ বানিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করব না। আমি চলে আসলাম। আমি একটা ছোট্ট বাসা ভাড়া করে থাকি। ঐশীকে দেখে বোঝাই যায় না ও এমন, দেখে বেশ মায়াবী লাগে। তার পরের দিন খাবার ঘুম ভাঙতে দেখি 20 মিনিট দেরি হয়ে যায় ওদের বাসায় যেতে। তোকে বলেছি 7টার সময় আসতে, এখন কয়টা বাজে? ম্যাম, আমার আজকে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। তোকে টাকা দিব কি ঘুমানোর জন্য? ভুল হয়ে গেছে ম্যাম, কালকে থেকে আর হবে না। চল কলেজে। আমি ঐশীকে কলেজ দিয়ে আসলাম। ঐশীর কিছু বান্ধবী আমাকে দেখে, কিরে ঐশী, ছেলেটা কে রে? আমার গাড়ির ড্রাইভার। ড্রাইভার তাই তো হ্যান্ডসাম কেন? ছোট লোক আবার হ্যান্ডসাম? ছেলেটা কিন্তু জোস। এই চুপ করতো তোরা। আর এই ছোট লোক, তোর কি লজ্জা নেই? যা এখান থেকে, ডাকলেই যেন পাই। আচ্ছা ম্যাম, গরিব বলে এত অপমান? এই টাকার পৃথিবীতে সবচেয়ে বড় ভুল গরিব হওয়া। ঐশী ক্লাস শেষ করে 1টার দিকে আসলো। আজ বিকালে আমি একটু মার্কেট করতে যাব, বিকাল 4টার সময় যেন পাই। আচ্ছা ম্যাম। আমি আমার ছোট বাসায় এসে যা ছিল খেয়ে শুয়ে পড়লাম। সারাদিন ব্যস্ত সময় পার করার পর শুইতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠতে আমার চোখ কপালে। 4টার সময় ম্যাম যেতে বলেছে, কিন্তু 4:30 হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম। ম্যাম, মাফ করে দিয়েন, আসলে আমি ঘুমাই পড়ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। ফকিনি, টাকা দিয়ে দাস রেখেছি, দেরিতে আসার জন্য নাকি? ম্যাম, ভুল হয়ে গেছে। চল তাড়াতাড়ি। আচ্ছা চলেন। 30 মিনিট দেরি করেছি তাই বলে এত অপমান? আসলে গরিব বলে সব সহ্য করতে হচ্ছে। এই ছোট লোক, গাড়ি থামা। আচ্ছা ম্যাম। খুব বড় একটা শপিং মলে চলে আসলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্রায় 1 ঘন্টা পর ঐশী বাহির হলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এই ছোট লোক, দাঁড়িয়ে থাকবি নাকি এগুলো ধরবি? দেন ম্যাম, আমি ধরছি। আমি ঐশীর কাছ থেকে জামা কাপড় ব্যাগটা নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম, কোথায় যাব? বাসে চল। আমি সোজা ঐশীদের বাসায় নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমে ঐশীর হাতে জামা কাপড় ব্যাগটা দিতে গিয়েই অপরিচিতভাবে ঐশীর হাতে হাত লেগে গেলে ঐশী। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে স্পর্শ করেছিস? তোর আসলে এলো ইচ্ছা। আমি মাথা নিচু করে রইলাম, কিন্তু ঐশীর আব্বু তা দেখছে। ঐশী, তোমার তো অধঃপতন ঘটেছে। তুমি এ কেমন ব্যবহার করছো? আর মুখের ভাষা কি? এইসব ছোট লোকের সাথে ভালো ব্যবহার করলেই মাথায় বসবে। ঐশী, ভাষা ঠিক করো। আব্বু, তুমি সামান্য একটা ড্রাইভারের জন্য আমাকে বকছো? স্যার, বাদ দেন, ছেলে মানুষ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঐশী আমাকে আরও কি কথা শুনিয়ে চলে গেল। আরফান, আমি আমার মেয়ের ব্যবহারে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না। স্যার, আপনার মেয়ে খুব ভালো, আর দেখবেন সব ঠিক হয়ে যাবে। তুমি খুব ভালো। আচ্ছা, তোমার মা বাবা কোথায়? স্যার, তারা আছে কোথাও। মানে কি বুঝলাম না। স্যার, আসলে আমি আমার বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি। কেন? পরে বলবো স্যার, আমি এখন যাই। আমি চলে আসলাম। আমার নিজের দুর্ভাগ্যর কথা লোকের সাথে বলে আমার কপাল ভালো করা যাবে? আমি কি খুব খারাপ ছিলাম যে আমাকে বাসা থেকে বের করে দিবে? এসব ভাবতে ভাবতে আমার বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে চলে গেলাম কামলা দিতে। আজকে আর দেরি করি নাই। আমি গিয়ে বাইরে দাঁড়িয়ে আছি দেখে। আরফান, ভিতরে এসো। না স্যার, আমি গরিব, ভিতরে যাব না। আরফান, আমি কিন্তু কষ্ট পাবো ভিতরে না আসলে। আমি ভিতরে গেলাম। বাবা, বাসার ভিতরটা তো খুব সুন্দর করে সাজানো। আমি দাঁড়িয়ে সব কিছু দেখছি। আরফান, বসো। ঐশী এখন ঘুম থেকে উঠে নাই, উঠলে নিয়ে যাবে। বসো, আমি চা দিতে বলতেছি। না না, এতে ঠিক আছে। সবকিছু ঠিক আছে, চুপচাপ বসো। আমি বসে আছি। একটু পর চা আর কিছু নাস্তা খেতে দিল। আমি বসে বসে খাচ্ছি। ঐশী ঘুম থেকে উঠে আমি নাস্তা খাচ্ছি দেখে বলল, বাহ, সব কিছু হাত করে নিচ্ছিস যে। সোফায় বসে বসে চা নাস্তা খাচ্ছে জমিদারের বাচ্চা। আমি খাওয়া থেকে উঠে দাঁড়ালাম। আসলে ম্যাম, স্যার আমাকে খেতে বলেছিল। খেতে বললি খাবি? ছোট লোক কোথাকার, লজ্জা করে না? ঐশী আমাকে বকছে। হঠাৎ করে ঐশীর আব্বু এসে ঐশীকে একটা থাপ্পড় দিয়ে, আমার ভাবতে লজ্জা লাগে তুই আমার মেয়ে,
মানুষকে সম্মান করতে শিখো নাই? আব্বু, তুমি আমাকে মারলে একটা ছোট লোকের জন্য? স্যার, আমার জন্য আপনাদের মাঝে সম্পর্ক নষ্ট করতেছেন কেন? আমি একটা বাইরের ছেলে। ছোট লোকের বাচ্চা, চলে যা আমাদের বাসা থেকে। আচ্ছা ম্যাম। আরফান, তুমি কোথাও যাবে না। আমি দেখবো আমার মেয়ের জেদ কতটা। আমি তোমার সাথে ঐশীর বিয়ে দিব। স্যার, আপনি কি বলছেন? আমি পারবো না বিয়ে করতে। আমি ছোট লোকটাকে বিয়ে করব? ঐশী, আমি সব সম্পত্তি আরফান নামে লিখে দেব। আর ওকে বিয়ে করলে, সুখে সংসার করলে, তাই তুমি সবকিছু পাবে, তার আগে না। আব্বু, আমি তোমার মেয়ে, আর তুমি সবকিছু অন্য একজনকে লিখে দিবে? যদি বিয়েতে রাজি না থাকো, তাহলে এটাই করব। না আব্বু, আমার সম্পত্তি চাই। তাহলে বিয়ে করতে হবে। আচ্ছা। ঐশী চলে গেল। স্যার, আমি এই বিয়ে করতে পারবো না। আরফান, আমি অনেক আশা নিয়ে বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আবার মা মরামাইকে একটু ভালো মানুষ করো। কিন্তু স্যার, ঐশী রাজি হবে না। আর আমি পারবো না, আমি গরিব। আমি তোমার কাছে হাত জোর করছি। আচ্ছা স্যার, আমি ভেবে দেখব। ভাবাভাবির প্রসঙ্গ নেই, তোমাকে এই বিয়ে করতে হবে। আর 3 দিন পর বিয়ে। আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, আমার সাথে ব্যবসা কাজে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। আমাকে একটা রুম দেওয়া হলো। আমি আমার বাসা থেকে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম। ঐশীর সাথে আমার বিয়ে, জানি না বিয়ের পর কি হবে। ঐশী তো আমাকে কখনো মেনেই নিবে না। কিন্তু আমি তো আমার স্যারকে কথা দিয়ে ফেলেছি, ঐশীকে ভালো একটা মেয়ে বানাবো। এসব চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আমি আমার দেওয়া রুমে বসে আছি। আমার রুমে ভালো লাগছে না, তাই আমি ছাদে চলে এলাম। বাহ, ছাদ তো খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। আমি ফুলগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছি পিছন থেকে। এই ছোট লোক, আমাকে এইভাবে ফাঁসালি কেন? আসলে ম্যাম, আমি তোর এই ভালোই লোভ আছে। আমার আব্বুর সম্পত্তি দেখে লোভ সামলাতে পারিসনি, তাই তো? ম্যাম, আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই। চুপ, বেশি বলবি না। শোন, বিয়ের পর সমস্ত সম্পত্তি আমার নামে চলে আসলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আর তুই চলে যাবি আমার থেকে অনেক দূরে। এর জন্য তোকে মোটা অঙ্কের টাকাও দিব। ম্যাম, সম্পত্তির টাকা কিন্তু জীবন সব কিছু নয়। জীবনের সব থেকে বেশি দরকার হলো ক্ষণিকের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজানো, ভালোভাবে থাকা। এহ, আমাকে জ্ঞান দিতে আসিস না, যা এখান থেকে, আমার থেকে দূরে থাকবি। আমি চলে আসলাম। এভাবে খারাপের মধ্যে দিয়ে আজকে বিয়েটা পার করে নিলাম। ঐশীদের বাসা থেকে বিয়েটা হয়েছে, খুব ভালোভাবেই সব কিছু হলো। সম্পর্কটা খুব খারাপভাবেই যাচ্ছে। আমি মিথ্যা বাসর ঘরে যাচ্ছি। আমি যেতেই ঐশী আরে রে রে রে, ছোট লোক বাসর করতে আসছো? আসো বাবু, আসো। রুমে না আসলে তো সবাই খারাপ ভাববে, তাই আসছি। শোন, আমি তোকে পরিষ্কার করে কয়েকটা কথা বলে দিচ্ছি। আমার ওপর কখনো অধিকার খাটাবি না। আর আমাকে স্পর্শ তো দূরের কথা, আমার সাথে সবসময় দূরে থাকবি। আমাকে কোনো প্রকার বিরক্ত করবি না। আর আব্বুর সাহায্য নিয়ে আমার ওপর কোনো প্রকার চাপ সৃষ্টিও করবি না। আচ্ছা ম্যাম, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। তোর জন্যই আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে। মাফ করে দিয়েন। এখন এখান থেকে যা, আমি ঘুমাবো। আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে যা, কোথায় থাকবে আমি কি জানি। আমি আস্তে করে বেলকনিতে চলে আসলাম। আল্লাহ, আমার কপালটা কি এতই খারাপ? সবসময় কষ্ট সহ্য করতে হয়। আমার কপাল কি কখনো সুখ আসবে না? আজকে কেঁদেই ফেললাম। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি একভাবে। ভোরবেলার দিকে পা লেগে যাচ্ছে, তাই একটা চেয়ারে বসে পড়ি। আর সেইখানে আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে আছি। সকাল হয়ে গেছে। সকালে হঠাৎ করে আমার গায়ে কেউ পানি ঢেলে দিল। চোখ চেয়ে দেখি ঐশী। এই ছোট লোক, জমিদারের মতো সারাদিন কি ঘুমাবি? উঠ। ঘুমের মধ্যে গায়ে পানি দিলে কি যে রাগ হয় তা বলে বোঝানো যায় না। ম্যাম, বলুন কি করতে হবে? তৈরি হয়ে কলেজ যাবো। আচ্ছা ম্যাম। আমি ফ্রেশ হয়ে নিচে এসে সামান্য নাস্তা করে যাব, এমন সময় কিরে, কই যাবে তোমরা? আব্বু, কলেজে যাব। কালকে তো বিয়ে হয়েছে, আর আজকে কলেজে যাবে? কয়দিন পরে যেও। না আব্বু, আমার কিছু জরুরি ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আরফান, ঐশীকে কলেজে নামিয়ে দিয়ে এসো। আমি ঐশীকে কলেজে নিয়ে গেলাম। ম্যাম, আমি যাচ্ছি, আপনার আব্বু যেতে বলেছে। ওয়েট কর, চল আমার সাথে। কোথায়? বেশি প্রশ্ন করিস না। আমি ঐশীর সাথে গেলাম। আমি ভাবতেও পারছি না ঐশী আমাকে এভাবে অপমান। আমি ঐশীর সাথে গেলাম ওর কলেজের ভিতরে। জানি না কি জন্য আমাকে ডেকে নিয়ে গেল। ঐশী
ওর বান্ধবীদের কাছে নিয়ে গেল। এই তোর এদিকে আয়, দেখ কে আসছে। কে আসছে? ছেলেটা কে রে? আমার ড্রাইভার। আমার চাকর ছিল, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে আমার পতিদেব হয়েছে আমার সম্পত্তির জন্য। ঐশী ওর বান্ধবীদের সামনে আমাকে ব্যাপক অপমান করলো। আমি কোনো প্রতিবাদ করলাম না, চুপচাপ মাথা নিচু করে সহ্য করলাম। যা, এখন আমার কলেজ ছুটি হলে নিতে আসিস। আচ্ছা ম্যাম। মনটা খারাপ হয়, আমি ওর বর, আর ঐশী আমাকে একটুও সহ্য করতে পারে না। আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আজকে 11টার দিকে ঐশী আসলো। আজকে আপনার তাড়াতাড়ি ক্লাস শেষ হলো যে? তুই আমাকে প্রশ্ন করছিস? চল বাসায় যাব, কিছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বল। আচ্ছা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে তৃপ্তি পান? তোর কথা। হুম। আমি তোকে সহ্য করতে পারি না, কিন্তু আমার বাবার সম্পত্তির জন্য তোকে কিছু বলতেও পারছি না। আচ্ছা ম্যাম, টাকা পয়সা এগুলো কি মানুষের সুখ দিতে পারে? টাকা পয়সা থাকলে কি সুখী হওয়া যায়? জীবনের টাকাই সব। না ম্যাম, টাকা পয়সা কিন্তু জীবনে প্রকৃত সুখ দিতে পারে না। জীবনে সুখী হতে হলে একটা বিশ্বস্ত হাত পাশে থাকতে হয়, একটা মানুষের সাথে থাকতে হয়। লেকচার বন্ধ কর, চুপচাপ চল। আর বেশি কথা বলিস না, আমি বেশি কথা পছন্দ করি না। ম্যাম, আমি গরিব বলে কি আমার নিজের কোনো মান সম্মান নেই? এভাবে সবার সামনে অপমান না করলেও পারতেন। আপনি যদি আলাদাভাবে ডেকে 2-4টা চড় দিতেন তাহলে হয়তো কষ্ট পেতাম না। তুই তো আমাকে পাবলিক প্লেসে থাপ্পড় দিয়েছিলি, তখন আমার সম্মান কই দিয়েছিলি? ম্যাম, আমি ওই দিনের জন্য খুবই দুঃখিত। জানেন, আসলে ওই দিন খুব টেনশনের ভিতরে ছিলাম, আর আমি কিন্তু ইচ্ছে করে ধাক্কা দিই নাই। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, আমি জানি তোরা কেমন। বিশ্বাস করেন, আমি অমন ধরনের ছেলে না। সেই দিন আমি চাকরির জন্য পরীক্ষা দিয়ে ফেল করে খুব চিন্তায় ছিলাম। মিথ্যে কথা বলিস না। ম্যাম, আমি সত্যি বলছি। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আরফান, কেমন কাছে তোমাদের সংসার? এই তো ভালোই কাটছে। শোনো, ঐশী যদি কোনো বেয়াদবি করে তুমি শাসন করবে, সেই অধিকার তোমার আছে। আর তুমি যদি না পারো তাহলে আমাকে বলবে। আমি ঐশীর দিকে তাকিয়ে দেখি ঐশী রেগে লাল হয়ে আছে। আচ্ছা স্যার বলে চলে গেল তার রুমে। আচ্ছা ম্যাম, স্যার যা বলল তো কি করব? কুত্তা, তোকে তুমি। একটা গল্প শুনবেন? না, আমি শুনবো না। শোনেন না, ভালোই লাগবে। কি গল্প? শোনেন তাহলে। কোনো এক গ্রামে একটা পরিবার ছিল। তাদের একটা ছোট্ট ছেলে ছিল। ছেলেটা খুব পিচ্চি ছিল। পুরো গ্রামের সবার সাথে খুব দুষ্টুমি করত, সবাইকে ভালোবেসে বিরক্ত করত। এতে করে গ্রামের কিছু লোক তার প্রতি আসক্ত, কিছু লোক বিরক্ত হয়। কিন্তু সে ছেলেটা স্কুলে একটা মেয়েকে খুব ভালোবেসেছিল। মেয়েটা হয়তো তাকে ভালোবাসতো। একদিন মেয়েটা ফাঁদ পেতে ছেলেটাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে তার পরিবারের কাছে নালিশ দেয়। ছেলেটির পরিবার সেই কথা শুনে তাদের সেই ছোট্ট ছেলেটাকে খুব মারে। ছেলেটা শতবার বলছে তার কোনো দোষ ছিল না, কিন্তু ছেলেটার পরিবার বিশ্বাস করেনি। ছেলেটা মনের কষ্টে বাড়ি থেকে চলে আসে অন্য একটা শহরে। এসে খুব খুব কষ্টে কাটছে তার দিন। ছেলেটা কোনো কাজ পারতো না। বড় লোকের ছেলে তো, শহরের লোকের সামান্য কাজ করে, কখনো একবেলা কখনো দুবেলা, আবার কখনো না খেয়ে কাটিয়ে দেয় এক একটা করে দিন। দেখি ঐশী গালে হাত দিয়ে অবাক হয়ে আমার কথা শুনছে, হা করে তাকিয়ে আছে। দেখেই ফিদা হয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু থাপ্পড়ের ভয়ে। তুই তো ভালোই গল্প বলতে পারিস। এটা কারোর কাছে গল্প, আবার কারোর কষ্টের জীবনের কাহিনী। এসব গল্প কাহিনী বলে আমার মন জয় করতে আসছিস? মন তো সে একটাই অদ্ভুত জিনিস। মনটা যে কখন কিভাবে অন্যকে দিয়ে ভাবতে শুরু করে তা আল্লাহই ভালো জানেন। গল্পটা খুব কষ্টের ছিল। কার কাছ থেকে শিখেছিস এই গল্প? শেখা লাগে নাই, এমনিতেই তৈরি হয়ে গেছে। এই আপনি আমার সাথে বেশি কথা বলেন না, প্রেমে পড়ে যাবেন কিন্তু। ঐশী আমার জামার কলার চেপে ধরে। শোন, তোর সাথে একটা মুহূর্ত কথা বলেছি বলে এই না যে তোর প্রেমে পড়ে যাব। তোর সাথে কথা বলেছি শুধুমাত্র বাবার সম্পত্তির জন্য। সম্পত্তি পেলে তোকে গলা ধরে বের করে দিব। ঐশী আমার জামার কলার ধরে খুব কাছে বলে আসছে। আমি ঐশীর দিকে তাকিয়েছিলাম। ওর চোখে এত মায়া, কিন্তু এত অহংকারী কেন ও? ম্যাম ছাড়ুন। ঐশী আমাকে ছেড়ে চলে গেল।
ঐশীর মনটা মরীচিকার পরে এমন অহংকারী হয়ে গেছে। মরীচিকা তুলে দিতে পারলে হয়তো সুন্দর একটা মন পাওয়া যাবে। দুপুরে আমি আর স্যার খেতে বসছি। একটু পর ঐশী এসে, আব্বু, তুমি এর সাথে খাবার খাচ্ছ? আয় তুইও বস, আমরা সবাই একসাথে খাবো। অসম্ভব, আমি পারবো না। এমন একটা ছেলের সাথে বসে খাবার খাবো না। আরফান তোমার স্বামী, আর ভুলে যেও না, আরফানকে স্বামী হিসেবে গ্রহণ করলে তাই তুমি সবকিছু পাবে, তার আগে না। ঐশী প্যাচে পড়ে আমার সাথে খেতে বসলো। খাওয়া শেষ করে আমি ঐশীর রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঐশী খাটে, প্রচণ্ড গরম, তাই গেঞ্জিটা খুলে খালি গায়ে। ছোট লোকের বাচ্চা, তুই আমার খাটে শুয়েছিস? তোর মতো একটা রাস্তার ছেলে আমার ঘরে থাকার সুযোগ পাইছিস, তাহলে ওই খাটে গিয়ে থাকছিস? এই জন্যই বলে বসতে দিলে শুতে চায়। খুব ক্লান্ত লাগছিল, তাই আমি শুয়েছিলাম। মাফ করে দিয়েন ম্যাম, আমি নিচে থাকছি। এই, তোর সমস্ত গায়ে এগুলো কিসের দাগ? কই, এগুলো কোনো দাগ না। মিথ্যে বলিস না। এগুলো মারের দাগ। বল, কিভাবে এই দাগ হলো? নাকি কোনো কিছু চুরি করেছিস তাই পেটে এমন দাগ করেছে? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিথ্যে বলিস না। সত্যি এটা অ্যাক্সিডেন্টের দাগ, আর এটা আমার গায়ে, তা আপনার না জানলেও চলবে। এটা অ্যাক্সিডেন্ট না, মায়ের দাগ। এত নিষ্ঠুরভাবে কে মেরেছিল তোকে? কেউ না, আপনার এসব না জানলেও চলবে। আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমার অতীত ঐশীকে জানানোর কোনো ইচ্ছা নেই। আমি অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুমাইনি, সেজন্য শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ঘুম থেকে উঠে চোখ মেলে দেখি ঐশী আমার দিকে রেগে তাকিয়ে আছে। ম্যাম, এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? সত্যি করে বল, কে মেরেছিল তোকে এত? সমস্ত গায়ে এগুলো কিসের দাগ? আপনি কি পাগল হয়েছেন? বলছি একটা অ্যাক্সিডেন্ট। মিথ্যে কথা বলিস না। ধুর, আমার গায়ে কোনো দাগই নেই। আবার মিথ্যে কথা? কি মিথ্যা কথা? আমার গায়ে কোনো দাগ নেই। দাগ নেই তাই না? ঐশী আমার গেঞ্জি ধরে খোলার চেষ্টা করছি। ধস্তাধস্তি করতে গিয়ে ঐশী সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে আমার উপর পড়ে যায়। ঐশী আমার বুকের উপর পড়ে আছে। ঐশীর চুলগুলো আমার মুখের উপর। ওরে মা, কি ভারী আপনি! মাজাটা ভেঙে গেল রে। কুত্তা, তুই এটা ইচ্ছে করে করেছিস? যাক কলা, আমি ইচ্ছে করে করেছি? কখন? ঐশী হালকা লজ্জা পেয়ে চলে গেল। যতই অহংকারী হোক বা যতই ঘৃণা করুক, এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা তো পাবেই। সন্ধ্যায় আমি ছাদে চলে আসলাম। আজকে আম্মুর কথা খুব মনে পড়ছে। আজ 5টা বছর দেখি না, জানি না তারা কেমন আছে। নিশ্চয়ই ভালো আছে, কারণ তাদের সম্মানহানি করার জন্য তো আর কেউ নেই। আম্মুর কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ পিছন থেকে ঐশী। এই রাতে ছাদে কি তোর কি ধান্দা বল? আমি হঠাৎ করে পিছনে তাকালাম। এই, তুই কাঁদছিস কেন? আমি তাড়াতাড়ি চোখ মুছে, কই কাচ্ছি? আপনি ভুল দেখছেন। আমি স্পষ্ট দেখেছি তুই কাঁদছিলি। আমি তোর পেছনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি এত ভুল করছেন কবে থেকে? একবার বলছেন আমার গায়ে দাগ, একবার বলছেন আপনি কাঁদছেন, এরপর কি বলবেন? আমি নিজের চোখে দেখেছি তুই কান্না করছিস। তাছাড়া তোর চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আচ্ছা, আপনি থাকেন, আমি নিচে গেলাম। ওই, কথা ঘুরিয়ে যাচ্ছিস কেন? আজকে রাত আর খেলাম না। আমি রাতে ঐশীর রুমে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঐশী আসলো। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করব? কি? আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? কেন? তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। আমি তোর কাছে কিছু শুনলে তুই বলিস, আর আমার কাছ থেকে সে জিজ্ঞেস করছিস? সাহস বেড়ে গেছে তোর? ভুল হয়ে গেছে। যা এখান থেকে। কালকে খুব সকালে কলেজ যেতে হবে। কালকে সকালে কোচিং আছে। আমি প্রতিদিনের মতো বেলকনিতে এসে দাঁড়িয়ে রইলাম। বেলকনিতে কাটিয়ে দিলাম আর একটা রাত। সকালবেলাতে, ম্যাম, ম্যাম উঠুন, সকাল হয়ে গেছে, আর আপনি তো কোচিং করতে যাবেন। এই যে উঠুন। উঠছেন না, তাই আমি ধরে তুলে দিলাম। ছোট লোক, তুই আমাকে স্পর্শ করিস? লুচ্ছি মিথান্দা। ম্যাম, আপনার কোচিং আছে বলেছিলেন, তাই ডেকেছি। আপনি উঠছেন না, তাই আমি স্পর্শ করেছি, কিন্তু বিশ্বাস করুন, কোনো খারাপ উদ্দেশ্য নেই। ও শিট, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি আর ঐশী না খেয়ে চলে আসলাম। ঐশী কোচিং করতে চলে গেল।
1 ঘন্টা পর এসে রেস্টুরেন্টে চল, ক্ষুধা লাগছে। আমি ঐশীকে নিয়ে গেলাম বড় একটা রেস্টুরেন্টে। ঐশী ভিতরে চলে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। আমি রাতে খাইনি, আমারও খুব ক্ষুধা লাগছে, তাই আমি পাশের দোকান থেকে রুটি আর ডিম কিনে খেতে যাব। এমন সময় একজন ব্যক্তি এসে বলল, বাবা, আমাকে কিছু খেতে দিবে? আজ 2 দিন কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। আমি লোকটার দিকে তাকালাম, জীর্ণ শীর্ণ হয়ে আছে। এই রুটি আর ডিম আছে, আপনি কি খাবেন? দাও বাবা, খুব খাবো, খিদেই পেটে ফেটে যাচ্ছে। আমি লোকটাকে আমার খাবারটুক দিলাম। অন্য খাবার দেব, কিন্তু সেই টাকা নেই। লোকটি তৃপ্তি সহকারে খাচ্ছে। লোকটি খেয়ে বাবা, তোমার মঙ্গল হোক। আমাকে দোয়া করে চলে গেল। আমি 1 গ্লাস পানি খেয়ে নিলাম। এই ঘটনাটি ঐশী দেখলো। আমার কাছে এসে ঐশী, সকালে খাইছিস? খেলাম তো। তুই কি খাইছিস? এই তো রুটি আর ডিম। তাই না? এই মিথ্যে কথা বলিস কেন? আমি সব দেখেছি। তা তোর খাবারটা ওই লোকটাকে দিলি কেন? লোকটি 2 দিন না খেয়ে আছে। তুইও তো রাতে খাস নাই। তাতে কি হয়েছে? আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। তাছাড়া লোকটা আমার কাছে ক্ষুধার্ত সহ্য করতে না পেরে সাহায্য চাইছে। তাই বলে নিজের খাবারটা দিয়ে দিতে হবে? খাওয়ার থেকে খাওয়িয়ে তৃপ্তি পাওয়া যায়। চলুন আপনাকে কলেজে নামিয়ে দিই। আগে তুই কিছু খেয়ে নিবি, চল। আমার ক্ষুধা নেই, এখন আর খাবো না। চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি গিয়ে গাড়িতে বসলাম। একটু পর ঐশী আসলো। ম্যাম, কোথায় যাব? বাসায় চল, আজকাল ক্লাস করবো না। কেন ম্যাম? ক্লাস মিস করা উচিত নয় কিন্তু। সব কিছু কি তোর কাছ থেকে শিখতে হবে আজব? ও, ভুল হয়ে গেছে। মুখ বন্ধ করে চল তো। আমি চুপচাপ বাসায় চলে আসলাম। আমি আর স্যার দুপুরে খেতে বসেছি, কিন্তু ঐশী আসছে না। ঐশী কই, খাবে না? আপনি বসেন, আমি দেখছি। আমি ঐশীর রুমে গেলাম, দেখি ঐশী শুয়ে আছে। আপনি দুপুরে খাবেন না? চলুন খেয়ে নিন। আমি খাবো না, তুই যা এখান থেকে। কি জন্য খাবেন না বলুন? এই, আমি তোকে কৈফিয়ত দিব? জি, মোটেও না। মানে বলছি, না খেলে শরীর খারাপ করবে তো। তুই আমার সামনে থেকে যা, যা সামনে থেকে। আমার খেতে ইচ্ছে করছে না। আমি চলে আসলাম। একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে আসলাম বউটার জন্য। এই যে খাবার রুমে নিয়ে আসছি, এবার খেয়ে নিন। আমি বললাম না খাবো না। শুধু শুধু কেন বিরক্ত করছিস? কেন খাবেন না? খেয়ে নিন। একে তো আপনি পাতলু, না খেলে তো কাটা সুতা দিয়ে আকাশে উড়ানো যাবে। কি সাহস বেড়ে গেছে? ভুল হয়ে গেছে, মজা করে ফেলেছি। নিন, খেয়ে নিন। এক কথা কতবার বলবো? প্লিজ খেয়ে নিন, প্লিজ। দেখ, রেগে যাচ্ছে কিন্তু। আমাকে 2টা থাপ্পড় দিন, দিয়ে তাই খেতে নিন। তবুও প্লিজ না খেয়ে থাকবেন না। আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি কি খাওয়াই দিব? দেখি ঐশী আমার দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। ভুল হয়ে গেছে। রেখে যা, খেয়ে নিব পরে। আমি খাবারটা রেখে চলে আসলাম। ক্ষুধা লাগছিল, তাই কিছু খেয়ে নিলাম। আমি একটু পর ঐশীর রুমের দিকে গেলাম। আসতে পারি? ঐশী কোনো উত্তর দিল না। আমি গিয়ে দেখি ঐশী বালিশে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আপনি কাঁদছেন কেন ম্যাম? কি হয়েছে? ঐশী কোনো কথা বলল না, খুব ফুপাচ্ছে আর কান্না করছে। এই কি হয়েছে, কান্না করছেন কেন? আপনি বলুন, আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি? আমাকে প্লিজ বলুন, কেন কান্না করতেছেন? আম্মু! খুব কান্না করছে, কথা বলছে না। কি হয়েছে বলুন? আমার কথা খুব মনে পড়ছে, আমি আম্মুর কাছে যেতে চাই। এই কথা শুনে আমি তাড়াতাড়ি গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমি কি বলবো, কোনো জবাব খুঁজে পাচ্ছি না। ম্যাম, কান্না করবেন না। আর আপনার আম্মু তো তারা হয়ে সবসময় আপনাকে দেখছে। আর আপনি কান্না করলে আপনার আম্মু কষ্ট পাবে। আর আপনি কি আপনার আম্মুকে কষ্ট দিতে চান? আমার আম্মুর কথা আজকে খুব মনে পড়ছে। আপনি খাইছেন? খেয়ে নিন। খেয়ে একটু ঘুমাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আম্মুর কাছে যেতে চাই। আম্মুর কাছে যাওয়া যায় না। চোখ বন্ধ করো, দেখবে আম্মু আপনাকে দেখছেন। আমি এখন আর বাচ্চা নেই যে আমাকে মিথ্যে বলে শুনবো। ধুর, কে বলছে আপনি বাচ্চা নেই? আপনি এখনো খুব কিউট একটা বাচ্চা। আচ্ছা, একটা জোক শুনুন। একটা বোকা লোক ছিল, যে একদিন সন্ধ্যায় হাট থেকে একটা ছাগল কিনে নিয়ে বাসায় যাচ্ছিল। কিন্তু কিছু দুষ্টু ছেলে লোকটার ছাগল লোভ দেয়। তার যুক্তি করে একে একে সবাই বলে, কি কাকু,
কুকুর নিয়ে কই যান? বন্ধুরা পালক্রেমে এভাবে বলতে থাকে। একসময় লোকটা ভাবে সত্যি কি সে কুকুর কিনেছে। সে একটা লোকের কাছে শোনে এটা ছাগল না কুকুর, কিন্তু সেও ছিল বন্ধুদের লোক। সে বলে কুকুর, আর লোকটা শেষমেশ ছাগলটা ছেড়ে দিয়ে চলে যায়। আর দুষ্টু ছেলেরা ছাগলটা বাড়ি নিয়ে যায়। লোকটি কি বোকা। আমি এবার ঐশীকে জড়িয়ে থাকা থেকে ছেড়ে দিলাম। আপনি বলেছিলেন না আপনি বড় হয়েছেন, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি এখনো বাচ্চাদের মতো। জোক শুনে হাসি থামাতে পারছেন না, আর হাসলে আপনাকে খুব সুন্দর দেখায়। আগেও আম্মুর কথা মনে উঠলে কেউ আর আমাকে এমনভাবে মন ভালো করে দিত না। কাঁদলে কিন্তু পেতনির মতো লাগে। কি? আমি পেতনি? কে বলেছে? তুই তো মানুষের মন ভালো করতে পারিস খুব। নিজের কষ্টগুলো চাপা দিয়ে যদি অন্যকে একটু হাসি করতে পারি, তাহলে নিজের একটু ভালো লাগে, মনটা একটু ভালো হয়। কথাটার মানে কি? কিছু না। আর হ্যাঁ, ক্ষমা করে দিয়েন প্লিজ। কেন? কে জন্য? আপনাকে স্পর্শ করা নিষেধ, কিন্তু আমি তো আপনাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম, তাই ঐশী আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপনি খেয়ে নিন, নিয়ে ঘুমান, আমি গেলাম। মেয়েটা কষ্টে অহংকারী হয়ে গেছে, কিন্তু ঐশীর মনটা অনেক ভালো। ঐশী পুরো বাচ্চা মেয়ে। মেয়েটার প্রতি আমার একটা রাগ ছিল, অহংকারী মনে হতো, কিন্তু আজকের ঘটনার পর থেকে ইচ্ছা করছে ঐশীর পাশে সারা জীবন থেকে যাই, ওকে হাসানোর জন্য। ঐশী হাসলে খুব সুন্দর লাগে, একদম বাঁকা চাঁদের হাসি। হাজারবার প্রেমে পড়ে যাই। শুয়ে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে আজকে একটু একা নদীর দিকে গেলাম। সন্ধ্যায় বাসা আসলাম। এই কই গেছিলে? কোথাও না। কোথাও না তো খুঁজে পেলাম না কেন? এই তো একটু সাইডে গেছিলাম। তো মিথ্যে বলি কেন যে কোথাও যাসনি? দুঃখিত। কেন? এই মিথ্যা কথা বলার জন্য। আমাকে নিয়ে যেতিস। আমি হাঁটতে হাঁটতে গেছিলাম। আমিও যেতাম। একজন ড্রাইভারের সাথে যেতে নেই, লোকে বাজে কমেন্ট করবে। বেশি কথা বলবি না, আমার বেশি কথা ভালো লাগে না। আমি কথা না বলে চুপচাপ ছাদের কোণে চলে আসলাম। কেন জানি এখন খুব আম্মুর কথা মনে আসে। সন্ধ্যায় আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমি ছাদ থেকে এসে রাতের খাবার খেয়ে চলে আসলাম ঐশীর রুমে। ঐশী আসার সাথে সাথে আমি বেলকনিতে চলে আসলাম। বেলকনিতে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। আজকে আম্মুর কথা খুবই মনে পড়ছে। জানি না তারা আমাকে মনে রেখেছেন কিনা, হয়তো ভুলে গেছেন। আম্মুকে খুব বেশি মনে পড়ছে। আমার একটা ভাবিও ছিল, জানি না তারা আমাকে ভুলে গেছে কিনা, কিন্তু নিজের বাবা যিনি আমাকে বিশ্বাস না করে লোকের কথায় আমাকে পিটিয়েছে, খুব ব্যথা লেগেছিল। অনেকদিন পর্যন্ত ব্যথা ছিল। আজ 5 বছর পার করেছি, কিন্তু আর পারছি না। নিজের চোখটা কেউ আর কন্ট্রোল করতে পারছি না, পানি পড়েই যাচ্ছে। হঠাৎ করে আমার পিছনে কেউ হাত দিল। তাকিয়ে দেখি ঐশী। এ কি হয়েছে বল? আমার সাথে কান্না করছিস কেন? কই না তো। আর আপনি ঘুমান নাই কেন? এত রাত পর্যন্ত জেগে থাকছেন কেন? যান গিয়ে শুয়ে পড়ুন। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। কি? তুই কাঁদছিস কেন? ধুর, কে কাঁদছে? রাস্তা ছেলেরা কখনো কাঁদে না। দেখ, আমি দেখেছি তুই সবার সামনে হাসি খুশি থাকলেও যখন একা থাকিস তখন খুব উদাস হয়ে থাকিস, খুব চিন্তা করিস। কই কিছু না তো, এমনি এমনি থাকি। ভাবি আপনার এই সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায়। কথা ঘুরিস না। তোর চোখ দুইটা এখনো খুব লাল হয়ে আছে। মন খারাপ কেন বল? আমার মন খারাপ তাই কি? যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুই সোজা কথা ছিলে না তো দেখছি। এই বলে ঐশী ঘর থেকে একটা ফল কাটা ছুরি নিয়ে এসে এক হাত দিয়ে গেঞ্জির কলার আর এক হাত দিয়ে ছুরিটি আমার গলার কাছে ধরে। এবার বল কি জন্য তুই কান্না করছিস? না বলে তুই কিন্তু আমাকে চিনিস আমি কি করতে পারি। এ- এই লেগে যেতে পারে, সরিয়ে ফেলুন। ছুরিটা সরান প্লিজ। তোর মাথা আলাদা করে দিব, তাড়াতাড়ি বল। এই ছোট্ট ছুরিতে গলা আলাদা হবে না, শুধু রক্ত বের হবে। তার থেকে বড় একটা চাকু নিয়ে আলাদা করে দিন। আমি শেষবারের মতো বলছি, বল তুই কান্না করছিস কেন? আমার কপালই খারাপ, তাই কান্না করি। ঐশী ছুরিটা ফেলে দিয়ে। আমি তোকে যেটুকু সময় দেখেছি, যা বুঝেছি, তাতে তোর মনের ভেতর খুব একটা কষ্ট আছে, আর যেটা তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে না, অন্য একদিন বলবো। এক্ষুনি বলতে হবে। আপনাকে একটা গল্প বলেছিলাম জানেন? কোন গল্প? একটা হতভাগা ছেলের। যাকে মিথ্যে অপরাধী বাসা থেকে বের করে দিয়েছিল একটা মেয়ের জন্য।
হুম। তাই কি? ছেলেটা কে জানেন? না, কে সে? ছেলেটা হচ্ছে আমি। ঐশী কথাটা শুনে খুব অবাক হলো। তার মানে তোর গায়ের যে মায়েরগুলো সেগুলো হুম, আমার আব্বু মেরেছিল। তুই এত কষ্ট নিয়ে কিভাবে হাসি খুশি আছিস রে? ঐশী কেঁদে ফেললো। ম্যাম, আপনি কাঁদছেন কেন? যান গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, মেয়েটা বলেনি কেন যে সবকিছু মিথ্যে ছিল? জানি না, হয়তো ভয় পেয়েছিল। তোর বুঝি আব্বু আম্মুর জন্য খুব মন খারাপ করে? আম্মুর কথা খুব মনে পড়ে। খুব ইচ্ছে করে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে থাকতে, আম্মুর হাতে খাবার খেতে। ঐশী আচমকা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তোর তো আম্মু আছে, কিন্তু আমার এই পৃথিবীতে নেই। মন খারাপ করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। ছাড়ুন আমাকে, আর গিয়ে শুয়ে পড়ুন। চল, তুইও ঘুমাবি। আমি এইখানেই ঘুমাবো। না, খাটে চল, ওখানে ঘুমাবি। ম্যাম, ছোটলোকের বাচ্চা এত দামি খাটে শুতে পারে না। আপনি যান, আমি এইখানে ঠিক আছি। জানিস তো আমি বেশি কথা পছন্দ করি না, চুপচাপ চল। ঐশী আমার হাতটা টেনে নিয়ে চলে গেল। একটা বালিশ আর একটা কম্বল নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। এ, নিচে কেন, খাটে আয়। ম্যাম, আমি গরিব ছোট লোক, আপনার সাথে খাটে থাকা আমার শোভা পায় না। আরফান! আপনার আব্বু সম্পত্তি আমার নামে দিলে আপনার নামে ট্রান্সফার করে দিব। সম্পত্তি আমার লাগবে না। বেশি কথা না বলে ঘুমান। আর বেশি কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি নিচে শুয়ে আছি। চোখ খুলতে দেখি ঐশী আমার পাশে বসে আছে। ম্যাম, আপনি নিচে বসে আছেন কেন? নাম নেই, আর যেন কান্না করিস না, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাম। আমার নাম ঐশী, তো ম্যাম ম্যাম করছো কেন? ম্যাম, আমি রাস্তার ছেলে, আপনাকে নাম ধরে ডাকার অধিকার আমার নেই। আমি যদি অধিকার দিই তাহলে তো ডাকতে পারো। আমাকে তুমি বলছো যে? আব্বু বলতে বলেছে, চলো ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা, আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি আসো। আমি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। আব্বু, আমার সম্পত্তি লাগবে না, তোমার সব কিছু তোমারই থাকুক। কেন রে মা? আমি তো তোর আর আরফানের মধ্যে সব কিছু দিয়ে দিব। আমার আব্বুর কিচ্ছু লাগবে না, সব কিছু তোমার থাকুক, আর আরফান দেখাশোনা করবে। স্যার, খুব খুশি হলো। স্যার খেয়ে চলে গেলেন অফিসে। একটা কথা জিজ্ঞেস করব? জি ম্যাম, বলুন। বলছি কি, তোমার বাসা কোথায়? কুড়িগ্রাম। কেন? গ্রামের নাম কি? সদরে। কেন, কি হয়েছে? না, কিছু না, এমনি আর কি। আচ্ছা আরফান, তোমার বাসার সবার কথা তোমার মনে আসে না? দেখুন, আমার নাম আরফান, আরফানা। আরে একটু ছোট করে আরফান থেকে আরফা বলে যায়। ম্যাম, আজকে কলেজ যাবেন না? হুম, যাবো তো। তুমি তৈরি হয়ে নাও। আমি রেডি, চলুন। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঐশী 10 মিনিট পর বের হলো। বাবা, সত্যি ক্রাশ খাইলাম। চলো। চলুন। আমি গাড়িতে বসলাম, কিন্তু ঐশী আজকে সামনে বসছে। ম্যাম, সামনে বসলেন যে? আমার গাড়ি, আমার ইচ্ছে। ও আচ্ছা। আমি ঐশীর কলেজের সামনে চলে আসলাম। ঐশীর কলেজের সামনে নামিয়ে দিয়ে। এই চলো আমার সাথে কলেজের ভেতর। কি জন্য? আপনার অপমান সহ্য করতে? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। শোনো, আমি একটা ক্লাস করে আসবো কিন্তু। আচ্ছা ম্যাম। ম্যাম না, ঐশী। হুম। ঐশী চলে গেল। 1 ঘন্টা পর আসলো। এই চলো। বাসায় যাব ম্যাম? না, তাহলে কোন দিকে যাব? তোমার ইচ্ছা, দেখি তুমি কোন দিকে নিয়ে যাও। কি বলছেন? আমার মতো গরিব আবার কোনো ইচ্ছে থাকে নাকি? বেশি কথা না বলে চলো সামনের দিকে। আচ্ছা, যাচ্ছি। এই, তুমি কি স্কুল লাইফে খুব দুষ্টু ছিলে? হুম। সবাইকে মাতিয়ে রাখতে? হুম। কিছু লোক বিরক্ত হতো? হুম। কি হুম হুম করছো, ভালোভাবে কথা বলো। ম্যাম, ছোট লোকের বাচ্চার কথা কম বলা ভালো, কারণ তারা মূর্খ। কখন কি বলে তার ঠিক থাকবে না। আরফান, তুমি তো মানুষকে হাতে না মেরে ভাতে মারতে পারো। বুঝতে পারলাম না আপনার কথাটা। আমার বলা কথা দিয়ে আমাকে আঘাত করছো, তাই বলছি আর কি। আর কি করব বলুন? আচ্ছা, আপনি কি এখন আপনার সেই মেয়েরকেই ভালোবাসেন, যার জন্য আপনি এত দূরে আপনার বাবা মার থেকে? না, তাকে খুব ঘৃণা করি। যাক, বাচ্চা গেল। মানে কি? তার নাম কি ছিল? সিমি। আপনি তাকে আগে প্রপোজ করেছিলেন? আমার এত কথা ভালো লাগছে না। চলো বাসায় যাব। আচ্ছা চলুন। আমি আর ঐশী বাসায় চলে আসলাম।
আমি অন্য একটা রুমে শুয়ে আছি। একটু পর ঐশী আসলো। এই তুমি এই রুমে কেন? কেন, এইখান থেকে চলে যাব নাকি? আমার রুমে চলো। না, রাস্তার ছেলেরা ওই দামি খাটে থাকে না। তুই কিন্তু আবার মার খাবি। ম্যাম, একটা কথা বলবো? কি কথা বলো? বলছি কি, এই মাসের বেতনটা একটু দেবেন? কাছে টাকা নেই। একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। ঐশী একটু পর অনেক টাকা নিয়ে এসে, এনো। ম্যাম, আমি গরিব, তাই বলে ভিক্ষুক না যে দান নিব, শুধু আমার বেতনটা দিন। তুমি এই বাড়ির মেয়ের জামাই, তোমাকে বেতন দেওয়া মানায় না, তাই আমি তো টাকা আমার বরকে দিচ্ছি। না, আমার পাওনা টাকা দিলেই হবে। আচ্ছা, আমি দিচ্ছি, তুমি নেবে না? আমার ড্রাইভারের বেতনটা দিন, দিলে তাই নিব। এই ছেলে তো কথা শুনে না। এই নাও তোমার বেতন। ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? তোমার কি কাউকে পছন্দ হয় বা কাউকে ভালোবাসো? না। ঐশী চলে গেল। বিকালে ঐশী, চলো শপিং করবো। চলুন। আমি ঐশীকে শপিং মলে নিয়ে গেলাম। ঐশী নিজের জন্য কিছু জামা কাপড় কিনলো। এই শার্টটা দেখি তো তোমার গায়ে মানায় কিনা। আমার গায়ে দিচ্ছেন কেন? দিচ্ছি না, মাপ দিচ্ছি। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা ম্যাম। একটু পর ঐশী আসলো। চলো বাসায় যাব। এই আমাকে আইসক্রিম কিনে দিবা? রাস্তার ছেলেরা কাছ থেকে। দিবেন না তাই বলুন। আচ্ছা, আপনি বসেন, নিয়ে আসছি। আমি কিছু আইসক্রিম নিয়ে আসলাম। বাসায় আসার পর ঐশী আমার কাছে একটা শপিং ব্যাগ দিয়ে, এই জামাগুলো তোমার। আমার জামা আছে, আর লাগবে না। আছে তো কি হয়েছে, নাও। আর বাকিগুলো তো একটু পুরনো হয়ে গেছে। গরিবের জামা বেশি নতুন থাকতে নেই। বেশি কথা না, দিচ্ছি, নাও নিয়ে পড়ো। আমার লাগবে না। একটা জামা পরো, তারপরে একটা ভালো গিফট দিব। আমার কিছু লাগবে না, বলছি তো। আমি দিচ্ছি, তুমি পড়ো। একবার বলছি লাগবে না। তাহলে কি পছন্দ হয়নি? পছন্দ আর অপছন্দর কি, আমি নিব না। নেবে না কেন, একটা কারণ বলো। আমি কারোর করুণার পাত্র না যে দান করলো আর নিব। হ্যাঁ, আমি তোমায় দিচ্ছি আর তুমি বলছো আমি দান করছি? আমি ব্যাগটা দিয়ে চলে আসলাম। রাতে খাবার পর ঐশী, আচ্ছা খাটে আসো, আর নিচে থাকতে হবে না। না আমি নিচেই ভালো। তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো? নিচে থেকে উপরে খাটে আসো। না, আমি এইখানেই ঠিক আছি। ঐশী নিচে এসে আমার পাশে বসলো। এই, আপনি নিচে আসছেন কেন? তুই তো ভারী অবাধ্য, কোনো কথা শুনতে বা বুঝতে পারিস না। আপনি উপরে চান, আমি ঘুমাবো। একটা কথা বলবো? কি কথা? তুমি খুব ভালো, তোমার ব্যবহার খুব ভালো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। খুব সুন্দর জোকস। সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আপনার বড়লোক করুণা করে আশ্রয় দিয়ে খেতে দেন, আর করুণা করে বলছেন ভালোবাসেন। আমি মন থেকে বলছি ভালোবাসি তোমাকে। আমার মতো একটা ছোট লোককে, একটা রাস্তার ছেলে আপনার বাসায় কামলা দিয়ে আমি, আমাকে করুণা করার দরকার নেই। আরফান, আমি আমার কথার জন্য তোমার কাছে মাপ চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করো। ম্যাম, মজা করা বাদ দিন। আমার এখন মজা ভালো লাগছে না। আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি তো জানি। তোমার করা ব্যবহার যে আমাকে পরিবর্তন করেছে। আমি তোমাকে ভালোবাসি। আপনাদের মতো বড়লোকের মেয়েদের এটা অভ্যাস। প্রথমে কষ্ট দেওয়ার পর মজা করার জন্য বললেন ভালোবাসি, তারপর বিপদে ফেলে চলে যান। আমাকে ক্ষমা করে দাও। শোনেন, আমি কালকে উকিলের সাথে কথা বলবো। খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাব আপনি আর আমি। এরই ভিতরে যদি আমার সাথে আর কোনো রকম মজা করেন তাহলে আমি চলে যাব। ভালোবাসি তোমাকে খুব বেশি। আপনার লজ্জা করে না বলতে ভালোবাসেন? ভালোবাসার মানে বোঝেন? আপনার মতো একটা অহংকারী মেয়ের মুখে ভালোবাসার শব্দটা মানায় না। আরফান, এমন করে বলছো কেন? শোনেন, একটা কথা বলি, আপনার ভালোবাসার কোনো অধিকার নেই। আপনি একটা অহংকারী, একটা লোভী মেয়ে। আমি ভালো হয়ে যাব। আপনি যদি আর একবার বলেন ভালোবাসি, তাহলে আমি কিন্তু আপনার বাসা থেকে চলে যাব। আমি অবুঝ ছিলাম, জানতাম না কোনটা ভালো কোনটা খারাপ। আমি ক্লিয়ার করে একটা কথা বলছি, শুনুন। আমি ভালোবাসতে পারবো না আপনাকে। আমাকে যদি বিরক্ত করেন তাহলে আমি চলে যাব। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে ঐশী আমার পায়ে এসে পড়ল। এই সরে যান তো, আমি চলে যাব এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো দিন বলবো না ভালোবাসি। শুধু কয়েকটা মাস থাকো প্লিজ, তারপর যখন ডিভোর্স দিয়ে দিব তখন চলে যাব আমি আমার আম্মুর কাছে। আপনি শান্তিতে ঘুমান। এই বলে ঐশী কান্না করতে করতে উপরে গিয়ে শুয়ে পড়ল।
আমার সকালে ঘুম ভাঙলো ঐশীর ডাকে। এই উঠো, সকাল হয়ে গেছে, উঠো তাড়াতাড়ি। কি হয়েছে? চলুন আজকে আব্বুর সাথে আমাদের অফিসে যাব। না, আমি যাব না। আব্বু যেতে বলেছে। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। খেয়ে চলে গেলাম অফিসে। আমরা ঐশীদের অফিসে পৌঁছে সব কিছু ঘুরে ঘুরে দেখছি। একটুবার ঐশীর ফোনে ফোন আসলো। আপনারা বসেন, আমি এক্ষুনি আসছি, আমার 5 মিনিট লাগবে। এই তুমি থাকো, আমি এক জায়গাতে যাচ্ছি, আব্বুর সাথে বাসায় এসো। ঐশী চলে গেল। আমরা 2টার দিকে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি বাসায় ছোট্ট একটা বাচ্চা। এই মামনি, কে তুমি? এটা হলো আমার মেয়ে। আপনার মেয়ে মানে? বুঝলাম না তো। আমার মেয়ে মানে আমার মেয়ে। চলুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঐশী আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। আমি রুমের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যাচ্ছি, এরা এখানে কিভাবে আসলো? রুমে আমার মা, বাবা, ভাই আর ভাবি। আম্মু আমাকে দেখে পাগলের মতো কাঁদতে কাঁদতে আমাকে এসে জড়িয়ে ধরলো। আজকে কত বছর পর আম্মুর ছোঁয়া পেলাম। বাবারে, তুই এতদিন কোথায় ছিলি? আমাদের কথা কি একবারও মনে পড়ে নাই? আমি কি বলবো বুঝতে পারছি না। তাদের কথা তো আমার প্রতিটা মুহূর্তেই মনে আসতো, কিন্তু নিজের ইগোর কাছে হেরে গিয়ে যেতে পারতাম না তাদের কাছে। আরফান, তুই কেন চলে গিয়েছিলি? জানিস তোকে আমরা কত খুঁজেছি। তোমরা তো আমাকে মেরে বের করে দিয়েছো, আর এখন কেন আসছো আমাকে নিতে? তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তুই চলে আসলে বুঝেছি তোর শূন্যতা কতখানি। তোর তো আমি চলে যেতে বলি নাই, তাহলে আমাকে ছেড়ে কেন চলে আসলি? ভাইয়া, আমি তো তোমাকে নিজের ভাই থেকেও বেশি ভালোবাসতাম, তাহলে আমাকে ভুলে এতদিন কোথায় ছিলে? চল আমাদের সাথে। না, আমি যাব না। তোমাদের ছেলে মারা গেছে। দেখ, আমি যে অন্যায় করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত। আমাকে আর কষ্ট দিস না। আমি তো কোনো কষ্ট দিচ্ছি না, আরও তোমাদের ভালো রাখার জন্য দূরে সরে আসছি। আরফান, তুই ফিরে চল। ভাইয়া, তোমার আব্বু আম্মু তোমার ভাই প্রতিদিন তোমার জন্য কান্না করতো। তুমি আর তাদেরকে কষ্ট দিও না, আর নিজেও কষ্ট পেও না। তাদের থেকে দূরে থেকে তুমিও তো কষ্ট পাও, প্রতিদিন রাতে কান্না করো। কে বলেছে তোমায়? আমি জানি, বলার কারোর দরকার নেই। আরফান বাবা, আর আমাদেরকে কষ্ট দিস না। কি করব ভেবে পাচ্ছি না। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ি, বলি আমিও তোমাদের ছেড়ে ভালো নেই, কিন্তু বরাবর নিজের ইগোর কাছে হেরে যাচ্ছি। এই আব্বু আম্মুকে আর কষ্ট দিও না, তারা কিন্তু তোমাকে ছাড়া ভালো নেই। তারা তো বলেছিল কোনোদিন যেন আমি তাদের মুখ না দেখাই। সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো। তুমি বুঝবে না আম্মু না থাকার কষ্টটা কি, আমি জানি। আমি দৌড়ে গিয়ে আব্বু আর ভাইয়ের বুকে লুয়ে পড়লাম। খুব কান্না করলাম। কাউকে ফিরে পাওয়ার কান্নাটা অনেক সুখের হয়। আমার ইগোটা ভালোবাসার কাছে হেরে গেল। আচ্ছা আম্মু, তোমরা জানলে কি হবে আমি এখানে আসি তা? ঐশী খুঁজে বের করেছে। ঐশী আমাদের ঠিকানা, ফোন নাম্বার খুঁজে নিয়ে এসেছে এখানে। ভাইয়া, এটা তোমার মেয়ে। আমার আম্মুটা তো খুব কিউট। আমাদের ছোট বৌমাটা খুব ভালো, একদম বড় বৌমার মতো। আমি ঐশীর দিকে তাকালাম। একটু পর ঐশীর আব্বু আসলো। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে আম্মু আমাকে খাওয়াই দিচ্ছিল, তা দেখে ঐশী কান্না করলো। এই ঐশী, কান্না করছো কেন? জানেন আম্মু, আমার আম্মু নেই, সেজন্য আমাকে আর কেউ খাইয়ে দেয় না। কে বলেছে? তাহলে আমি কে? তাহলে আম্মু আমাকে খাইয়ে দিবেন? নিশ্চয়, আসো, খাইয়ে দিচ্ছি। ও, আমি তো কেউ না, তাই আমাকে কেন খাইয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আসো, তোমাকেও খাইয়ে দিচ্ছি। আম্মু, আজকে আমার খুব ভালো লাগছে। আমরা তাহলে কখন বাসায় যাব? চলো বিকালে যাই। না, কালকে সকালে যাইয়েন। আচ্ছা, তাইলে তাই হবে। আমি খেয়ে আম্মুর পাশে গিয়ে শুয়ে আছি, আম্মুর কোলে। সন্ধ্যায় খাওয়া দাওয়া করে আমি ঐশীর রুমে বসে আছি। একটু পর ঐশী আসলো। কি আর রাতে কান্না করবেন না তো? সবাইকে কিন্তু কাছে পাইয়ে দিচ্ছি। ধন্যবাদ। জানো আম্মু, যখন আমাকে খাইয়ে দিয়েছিল তখন আমার খুব ভালো লাগছিল। তো কি হয়েছে? কালকে কি চলে যাবেন? কালকে খুব সকালে যাব। তাহলে এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তাহলে সকাল সকাল যাওয়া যাবে। এই, আপনি কোথায় যাবেন? কেন? আমার শ্বশুর বাড়ি। যে বিয়ের কোনো সম্পর্কে নেই,
তার আবার শ্বশুর বাড়ি। সম্পর্কটা তৈরি করে নিলেই তো হয়। আপনার মতো একটা লোভী অহংকারী মেয়ের সাথে সম্পর্ক? আমি বাসায় গিয়ে আপনার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আপনার আর কষ্ট করে যাওয়া লাগবে না। না, আমি যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভালোবাসি তোমাকে। ভালোবাসা? যখন কারণে অকারণে আমাকে থাপ্পড় মারতেন, তখন কই ছিল আপনার সেই ভালোবাসা? সবার সামনে অপমান করতে, তখন কই ছিল আপনার সেই খুব ভালোবাসা? সুতরাং আপনার মুখে ভালোবাসা মানায় না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ন্যাকামি বাদ দিন, আর আপনার বাবা এই বিরাট সম্পত্তি নিয়ে সুখে থাকুন। আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমাকে চাই। আপনাদের মতো বড়লোক মেয়েদের এটাই অভ্যাস হয়ে গেছে। শোনেন, ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনার যাওয়ার দরকার নেই। এইখানে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। তুমি আমাকে এমনভাবে কষ্ট দিও না, আর আমাকে প্লিজ নিয়ে চলো। এক কথা কতবার বলবো? বলছি তো ভালোবাসি না। তাহলে কেন বলছেন নিয়ে চলো নিয়ে চলো? ঐশী খুব ভয় পেয়ে গেল। ঠিক আছে, আমি যাব না, তবে দেখতে এসো না যেন আমাকে আর। আপনার মতো একটা অহংকারী মেয়েকে কি জন্য দেখতে আসবো? তাই যেন হয়। আমাকে আর দেখা লাগবে না। পৃথিবী থেকে একটা অহংকারী মেয়ে চলে যাবে। আমি চুপচাপ নিচে শুয়ে পড়লাম। ঐশী উপরে শুয়ে কান্না করছে আর খুব ফুপাচ্ছে। সকালে আমি তাড়াতাড়ি উঠে সবাইকে ডেকে ফিরে এসে আমার সকালে খেয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আজ 5 বছর পর বাড়ি যাব। সবই গুছিয়ে নিয়েছি, কিন্তু ঐশী ঘরে বসে খুব কান্না করছে। কি রে, ঐশী কই? তাড়াতাড়ি ডাক, চল তাড়াতাড়ি। আসলে আম্মু, ঐশী যাবে না। কি বলছিস? ঐশী তো যাওয়ার জন্যই সব থেকে বেশি আগ্রহী ছিল। তুই সর, আমি দেখছি। এই বলে আম্মু রুমে গিয়ে ঐশীকে বলল, এই ঐশী, তুমি এখনো গুছিয়ে নাওনি কেন? তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে তো। আসলে আম্মু, সব কিছু পরে শুনবো, তাড়াতাড়ি নাও তো। ঐশী আম্মুর বলাতে গুছিয়ে নিল। গুছিয়ে বাইরে এসে আমাকে দেখে সে একটু ভয় পেল। আমার দিকে ভয়ে তাকাচ্ছে না। আমরা সবাই ঐশীদের বাসা থেকে বিদায় নিয়ে আজ দীর্ঘ 5 বছর পর নিজের শহরের উদ্দেশ্যে রওনা হলাম। ঐশী আমার পাশে, আর আমার কোলে হলো মিষ্টি, ভাইয়ের মেয়ে। ঐশী আমার দিকে তাকিয়ে আছে একভাবে। এই, অন্যদিকে তাকান। কষ্ট দিয়ে ভালো লাগে তাই না? দাদা, আমিও দেখি কতখানি দিতে পারো। কেন আসলেন? বললাম না আসবেন না যেন। আম্মু আমাকে নিয়ে আসছে, আমি আসতে চাই নাই। আমি খুব তাড়াতাড়ি পেপার দিয়ে দিব, চলে যেন। দুপুরের দিকে আমরা বাসায় পৌঁছিয়েছি। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না। আমাদের বাসার রংটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার রুমটা খুব সুন্দরভাবে এখনো সাজানো আছে। আজকে খুব ভালো লাগছে। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছি। ঐশী, তোমার সবকিছু তোমাদের ঘরে নিয়ে যাও। আরফান, ওকে সাহায্য কর। আচ্ছা। ঐশী আমার রুমে ঢুকে, ওয়াও, রুমটা তো খুব সুন্দর। তো কি হয়েছে? এইভাবে বললো না, আমার কষ্ট লাগে। তো কিভাবে বলবো? তুমি তো আমাকে ডিভোর্স দিবে, কিন্তু যে কয়দিন আছি আমার সাথে একটু হেসে কথা বলো। কেউ আমাকে বকলে খুব কষ্ট হয়। তো আমি কি করব? জানো, আম্মু ছোটবেলায় একবার আমাকে বকা দিয়েছিল, আমার খুব কষ্ট লাগছিল, খুব কেঁদেছিলাম। তারপর থেকে আম্মু আর আমাকে কোনোদিন বকতো না, খুব ভালোবাসতো। আচ্ছা, আমাকে বকতে কি তোমার খুব ভালো লাগে? সহ্য হয় না। তাই না? একটু কষ্ট করে দেখবে, একদিন আর থাকবো না। তখন আর কেউ কানের কাছে এই বিরক্তকর কথাগুলো বলবে না, কেউ বিরক্তও করবে না। আমি বাইরে আসলাম, এসে সবার সাথে গল্প করছি। দুপুরে খেয়ে একটু বের হলাম গ্রাম দেখতে। গ্রামে সবার সাথে কথা বলে বাসায় আসলাম। আমি বাসায় আসার পর দেখি আমার বাসার সামনে সিমি দাঁড়িয়ে আছে। সিমিকে দেখে আমার প্রচণ্ড রাগ হলো। সিমি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, চেহারাতে আর আগের মতো উজ্জ্বলতা নেই। সিমি দৌড়ে এসে পায়ে এসে পড়ল। আরফান, কেমন আছো? জানি আমি যে অন্যায় করেছি তার ক্ষমা নেই, কিন্তু তুমি যে ফিরে আসছো আবার, আমি এতেই খুশি। হেই, তুই আমার বাসার সামনে কেন? চলে যা এইখান থেকে। আরফান, আমাকে তুমি একটু করুণা করে ক্ষমা করে দাও। তোকে করব ক্ষমা? তোর জন্য আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি। আরফান, আমি তখন ছোট ছিলাম আর আব্বুর ভয়ে আমি মিথ্যে বলেছিলাম।
কিন্তু পরে আমি আবার সবাইকে বলেছিলাম আরফানের কোনো দোষ নেই। তুই আর যেন কখনো আসবি না আমার সামনে। আম্মু আমার বাসার সামনে কেন? আরফান, তুই চলে যাওয়ার পর ও খুব কান্না করত, আর সিমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, আর আমাদের এখানে এসে খুব কান্না করত। আম্মু ওকে চলে যেতে বলো। ওকে যদি আমার বাসার সামনে দেখি তাহলে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। আমি চলে যাচ্ছি। সিমি চলে গেল, আমাকে মিথ্যা বলে বাসা থেকে বের করেছে। আমি সন্ধ্যায় বসে আছি, এমন সময় ঐশী আমার পাশে এসে বসলো। সরে বসুন। ওই কি সেই সিমি? হুম। তো আমাকে ডিভোর্স দিয়ে শিমুকে বুঝি বিয়ে করবে? আমি কোনো কথা বললাম না। খুব সুন্দর মানাবে আপনাদের। তাই বুঝি? আচ্ছা, কালকে কি আমাকে নিয়ে একটু বাইরে যেতে পারবে? তোমাদের গ্রামটা একটু দেখতাম। না, আমার সময় নেই। তাছাড়া আপনাকে নিয়ে কেন বেরাবো? আচ্ছা, লাগবে না। ঐশী রাগ করে আম্মুর পাশে চলে গেল। হালকা করে মেঘ করছে, বৃষ্টি হতে পারে। আমি রাতে খেয়ে চলে আসলাম আমার রুমে। একটু পর ঐশী আসলো। আপনার রুমটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হচ্ছে। যদিও কি? না, কিছু না। আমি একটা বালিশ নিয়ে সোফায় শুতে যাচ্ছি, এমন সময়। এই কই যা বালিশ নেই? কেন, সোফাতে? হাঁটে আসুন, আমি নিচে থাকছি। আমি তো আপনার মতো পিসাস না যে আমার রুমে আমি আরামে থাকবো। আরফান, এমনভাবে বলো না প্লিজ, খুব কষ্ট হয়, বুকে মোচড় দিয়ে ওঠে। তুমি খাটে আসো। চুপচাপ শুয়ে পড়ুন। আমাকে কি ক্ষমা করা যায় না? লোকে তো খুন করেও ক্ষমা পায়। আমি তো আপনার উপর রেগে নেই, তো ক্ষমা করব কিভাবে? তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? আপনি যা বলেছেন তাই তো করছি। আমার কথাতেই আমাকে কষ্ট দিচ্ছ, তাই তো? দাও। ঐশী আর কোনো কথা না বলে খাটে শুয়ে পড়ল, কান্না করছে। আমি হালকা ঘুমের মাঝে তলিয়ে গেলাম। দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে খুব বজ্রপাত। একটা বাস পড়তেই ঐশী খাট থেকে উঠে আমার এখানে এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঐশী তার সর্বশক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ঐশীকে ছাড়িয়ে দিতে যাচ্ছি। প্লিজ আমাকে ছেড়ে দিও না, আমার খুব ভয় করছে। আমি বাজ পড়ার শব্দকে খুব ভয় পাই। বাস পড়ছে আর ঐশী কেঁপে কেঁপে উঠছে, একদম ছোট্ট বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে আছে। আমার বুকে মাথা গুজে আছে। এই ছাড়ুন আমাকে। প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে সরিয়ে দিবেন না, আমি মরে যাব। ঐশী আমাকে এমন কঠিনভাবে জড়িয়ে আছে যে আমার দম লেগে যায় অবস্থা। এই আমাকে ছাড়ুন বলছি। ঐশী এবার কান্না করলো। আমার খুব ভয় করছে, আমি একটু জড়িয়ে ধরো, আমার খুব ভয় করছে। আসলে ঐশী খুব ভয় পেয়েছে, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। খুব নিকটেই একটা বাস পড়তেই। আম্মু, আমার খুব ভয় লাগছে। আরফান, এই বাজ পড়া বন্ধ হবে কখন? মেয়েটা আসলে খুব ভয় পাইছে। এই সময় যদি আমার বুক থেকে আশ্রয়ী করি তাহলে নিজেকে পাথর মনে হবে। আমি ঐশীকে বুকের সাথে চেপে ধরলাম। তখন ঐশী একটু হাঁপ ছেড়ে আমাকে একটু আস্তে জড়িয়ে ধরে আসে। এই কাঁপছেন কেন? কিছু হবে না, আমি আসি তো। খুব ভয় করছে, খুব ভয় করছে। আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরো। একটু পর পরিস্থিতি হালকা স্বাভাবিক হলো। এই আর বাস পড়ছে না, এবার ছাড়ুন। না, যদি আবার পড়ে? আপনার ধান্দাবাজি বাদ দিন, আর পড়বে না। যান গিয়ে শুয়ে পড়ুন। খুব ভয় করছে আমার। আমি ঐশীকে একরকম জোর করে ছাড়িয়ে দিলাম। একটা লুচ্চা ছেলেকে কেন জড়িয়ে আছেন? যান খাটে গিয়ে শুয়ে পড়ুন। তোমার পায়ের কাছে থাকতে দেবে? তোমার পা জুতো জড়িয়ে থাকবো, একা থাকতে খুব ভয় করছে। লজ্জা করে না? যাকে চর থাপ্পড় অপমান করে আবার তার কাছে থাকার আশা করছেন। ঐশী মন খারাপ করে খাটে গুটিসুটি মেরে শুয়ে আছে। বালিশটা খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। হালকা হালকা আকাশ ডাকছে আর ঐশী কেঁপে কেঁপে উঠছে। আমি আবার সুপায় শুয়ে পড়লাম। মেয়েটা এত ভীতু, হঠাৎ করে খুব নিকট একটা বাস পড়ল। ঐশী শব্দ করে চিৎকার দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঐশীকে চেপে ধরলাম নিজের সাথে। ঐশী আমাকে পেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। খুব ভয় করছে, আমি থাকতে পারছি না। প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, সাথে বৃষ্টি, আর বাস তো পড়ছেই। এই অবস্থায় আর কি করব? আমি ঐশীকে চেপে ধরে আছি। এই কিছু হবে না, দেখুন সব ঠিক হয়ে যাবে। 30 মিনিটের মতো অপেক্ষা করলাম, কিন্তু কিছুতেই ছাপছে না। উপায় না পেয়ে খাটেই শুয়ে পড়লাম।
ঐশী আমার বুকে বাচ্চাদের মতো করে চেপে শুয়ে কাঁপছে। ম্যাম, এত ভয় পেলে চলবে? সব ঠিক হয়ে যাবে। ঐশী কোনো কথা বলল না, বুকে মুখ গুজে শুয়ে থাকলো। আমি আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙতেই দেখি ঐশী আমার বুকে সেভাবেই শুয়ে আছে। কি অপরূপ লাগছে। ঐশী পিচ্ছি মেয়ের মতো শুয়ে আছে। আমি একভাবে তাকিয়ে দেখছি ঘুমন্ত ঐশীকে। একটুবার ঐশী ঘুম ভেঙে গেল। ঐশী আমার বুকে শুয়ে আছে। এটা দেখে সে একটু নার্ভাস হলো। ঐশী উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ঝড় বৃষ্টিতে খুব ভয় লাগে, সেই ছোটবেলা থেকে। আচ্ছা, আপনার লজ্জা লাগে না এমন একটা ছোট লোকের বাচ্চাকে জড়িয়ে ধরলেন? তা আরফান, এমনভাবে বলো না, বুকে লাগে কথাগুলো, তীরের মতো ফুটে যায় বুকে। এই, এত ভয় কেন আপনার? ছোটবেলায় কাকে জড়িয়ে থাকতেন? ছোটবেলাতে ঝড় আসলে আমি আম্মুকে জড়িয়ে থাকতাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, এই পাগল মেয়ে, এত ভয় পেলে চলবে? সাহসী হতে হবে তো। কিন্তু এখন আর ঝড় আসলে আম্মুকে কাছে পাই না। আম্মু আর বলে না কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ঐশী কেঁদে ফেললো। আমার দিকে তাকিয়ে দেখে আমি মলিন চোখে ঐশীর দিকে তাকিয়ে আছি। ঐশী তাড়াতাড়ি চোখ মুছে মুখে একটা কৃত্রিম হাসি এনে, এ যাও তো, ফ্রেশ আসো। আসলেই মেয়েটার বুকে কষ্ট জমে আছে। কালকে তোমার একটা কথাকেই খুব নিজেকে না সুখী সুখী মনে হচ্ছিল ক্ষণিকের জন্য, যখন তুমি বলেছিলে কিচ্ছু হবে না, আমি আছি তো, রাতের মতো যদি সারা জীবন পাশে থাকতে। কিন্তু হায়, আমি তো নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি ঐশী চলে গেছে। একটু পর রুমে মিষ্টি আসলো। কি খবর মামনি? কাকু কাকু মা বলো। কাকু, আমার চকলেট এনে দেবে? আম্মু, অনেক চকলেট এনে দিব। চলো বাইরে যাই। আমি আর মিষ্টি বাইরে এসে দেখি ভাবি আর আম্মু রান্না করছে, আর ঐশী না করে রান্না শিখছে। তা কি করবে এখন? আমার অফিসে জয়েন দিতে পারতে। আব্বু, কালকে থেকে জয়েন করব। আচ্ছা, তাহলে থাক, কালকে থেকে আসিস। আব্বু আর ভাইয়া খেয়ে চলে গেল আমাদের অফিসে। আম্মু, খুব ক্ষুধা পেয়েছে। ভাইয়া একটু অপেক্ষা করো, আসছি। একটুবার খাবার দিল। আমরা একসাথে বসে খাবার খাচ্ছি। খাবার খেয়ে আমি বসে আছি। ঐশী আমার রুমে গিয়ে জানালা ধরে বসে আছে। আমি রুমে আসছি, তার খেয়ালই নেই। কি একটা চিন্তা করছে। আমার ফোনটা কই? কি কি? কই, কিছু না। আচ্ছা, আমি যদি অহংকারী, খারাপ, নির্লজ্জ না হতাম, তাহলে তুমি আমাকে খুব ভালোবাসতে, তাই না? খুব ভালোভাবে খেয়াল রাখতে, কোনো কষ্ট পেতে দিতে না। আমার কপালটাই খারাপ, কেন যে এত লোভী হলাম। কথাটা ঠিক, লোভী মানুষকে ধ্বংস করে ফেলে। আমি কোনো উত্তর না দিয়ে বাসার বাইরে চলে আসলাম। কিছু দূর যেতেই দেখি সিমি আমার পিছনে। কেমন আছো আরফান? আমি কোনো কথা না বলে চুপচাপ চলে যাচ্ছি। আরফান, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে কি ক্ষমা করে যায় না? না, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। চলে যা আমার চোখের সামনে থেকে। তোর পাপী মুখ আমি দেখতে চাই না। আচ্ছা, আর দেখা লাগবে না। এই বলে সিমি পিছনে যেতে লাগলো। ইচ্ছা করে একটা চলন্ত গাড়ির উপর ছাপ দিল। সিমি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আমি পিছন ফিরে দেখি ওর রক্তাক্ত দেহটি মাটিতে পড়ে আছে।